তিশা ও নিশির সব কথা জিসান আড়ালে দাঁড়িয়ে শুনেছে। আগের সেই পুরনো রাগটা আবার যেন মাথায় চড়ে উঠল, কিন্তু আজ জিসানের রাগটা উঠেছে এখন নিজের পরিবারের ওপর। তিশাকে কেউ ওরই পরিবারের সামনে অপমান করার সাহস পেল কিভাবে? না কেউ বেছে নেই জেনে তিশাকেও এখন তাদের আপন মনে হয় না? তাহলে কি এটাই সত্যি? স্বামী না থাকলে শ্বশুরবাড়ির সবাইও তখন পর হয়ে যায়? আমার পরিবারও কি তিশার সাথে এমন করছে? এসব ভাবনার মধ্যে হঠাৎ জিসানের ফোনটা বেজে উঠল। জিসান ফোনটা রিসিভ করে, হ্যালো সোম, বলো কি খবর? সোম, আমার অর্ককে লাগবে না। অর্ক তো হাতের মুঠোয় আছে, যখন তখন ওর গলা চেপে ধরতে পারবো। আর এবার ওর পালাবার পথও আমি খোলা রাখবো না। আমার তো অর্কের পিছনে লুকিয়ে থেকে আঘাত করার ওই ব্যক্তিকে লাগবে যে এসব করছে। ওই অচেনা ব্যক্তিটির জন্যই তো এত আয়োজন। আজ আমি জীবিত থেকে ওর সবার নিকট মৃত। ওকে, কিছু জানলে আমাকে জানাবে। খুব সাবধানে কাজটা করবে, কেউ যাতে জানতে না পারে। আমি ফোনটা কেটে পকেটে রেখে ভাবনায় ডুব দিলাম আবারও। অর্কের সাথে আরো এক ব্যক্তি আছে যে লুকিয়ে থেকে আঘাত করছে। ওই ব্যক্তির ইশারায় জিসানকে মারার চেষ্টা করা হয়েছে। অর্ক তো জাস্ট একটা মোহরা, কলের কাঠি তো সেই অচেনা মানুষটির হাতে। কে সে জিসান জানে না, উদ্দেশ্য কি তার। অর্ক না হয় তিশা আর আমার থেকে প্রতিশোধ নিতে এসব করেছে, কিন্তু এই অচেনা ব্যক্তিটি কি চায় আর কে? সবাই জানে তিশা 4 বার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু এটা কেউ জানে না। এত বছর পর অর্ককে নিজের সামনে দেখে তিশা নিজেকে সামলাতে পারেনি। রায়হান নিলয় থেকে খবর পেয়ে তিশাকে দেখতে আহমেদ ভিলায় আসে আর তিশাকে সামলানোর চেষ্টা করছিল। তিশার মনে সাহস জোগাবারও চেষ্টা করেছিল, কিন্তু তিশার সাথে একের পর এক ঘটে যাওয়া ঘটনায় তিশা এতটাই ভেঙে পড়েছে যে চেষ্টা করলেও সামলাতে পারছিল না। তার উপর অর্কের প্রতি ওর ভয়টা আবার মাথায় চড়ে উঠেছিল। প্রচন্ড ডিপ্রেশনের কারণে সেদিন রাতে রায়হান চলে যাওয়ার পর তিশা আবার সুইসাইড করার চেষ্টা করে। আর তখনই অন্ধকার ঘরে চাঁদের আবছা আলোয় একটি ছায়ামূর্তি দেখতে পায় তিশা। নিজের ভ্রম মনে করে তেমন পাত্তা দেয় না তখন, কিন্তু যখনই ছুরিটা হাতে চালাতে নেয় তখনই রুমের একটা ভারী ফুলদানি পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। তিশা কিছু বুঝে ওঠার আগেই শব্দ শুনে ঝর্ণার রুমে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো। ঝর্ণার রুমটা তিশার রুমের সাথে, তাই এত রাতে কিছু পড়ার শব্দ পেয়ে তিশার রুমে ছুটে আসে কি হয়েছে জানতে। তিশা ঝর্ণাকে দেখে হাতের ছুরিটা লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সরানোর আগেই ঝর্ণা তা দেখে ফেলে। ঝর্ণা সেই বিষয় কিছু না বলে তিশাকে জিজ্ঞেস করে ফুলদানিটা ভাঙলো কিভাবে ভাবি? তিশা মিথ্যে বলে হাতে লেগে পড়ে গিয়েছে। ঝর্ণা বুঝতে পারে তিশা আজ আবার নর্মাল বিহেভ করছে না, আর এত রাতে জেগে থাকার কারণ এখনো হয়তো ওষুধ খায়নি তিশা। তাই ঝর্ণা নিজের হাতে একটা ঘুমের ওষুধ নিয়ে তিশাকে খাইয়ে দেয় জোর করে। আজকাল ঘুমের ওষুধই তিশার একমাত্র সঙ্গী, তিশার মাইন্ডকে ফ্রেশ করার জন্য। আর কোনো উল্টাপাল্টা ভাবনায় নিজেকে যাতে জড়াতে না পারে তাই ডাক্তার ওকে ঘুমের ওষুধ দিয়েছে। কিন্তু তিশা জানতো না প্রতি রাত যখন ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তো তখন কেউ একজন পরম যত্নে ওকে বুকে টেনে নিত। তিশা সারা রাত জিসানের বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতো, অথচ ও বিষয়গুলো একদমই অবগত নয় তিশা। ভোর হলে তিশা ওঠার আগেই জিসান চলে যেত। জিসান চেয়েছিল আড়ালে থেকে নিজের সব শত্রুদের সায়স্তা করবে, তাই তো এসব প্ল্যান। কিন্তু জিসান বুঝতে পারেনি এসবের কারণে যে তিশা এতটা ভেঙে পড়বে। তিশার অফিস জয়েন হবার পর যখন অর্ক সামনে আসলো তখন কিছুক্ষণের জন্য জিসান অর্ককে মেন কালপ্রিট ভেবেছিল, কিন্তু জিসান তার সোর্স লাগিয়ে গোপন সূত্রে জানতে পারে অর্ক একা নয় এই খেলায়, আরো একজন আছে। কিন্তু এই আরো একজনটা কে? জিসানের ধারণা সেই ব্যক্তি অবশ্যই আমাদের চেনা জানা হবে আর আমাদের আশেপাশেই ঘুরতো, আর আমাদের আশেপাশেই হয়তো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্কের আচমকা সামনে আসা তিশার উপর হামলা আর তিশার বারবার সুইসাইড করার কারণে জিসানকেও সামনে আসতে হয়েছে আরিয়ান হয়ে। জিসান চেনে না ওর শত্রুকে, তাই তো আরিয়ানের পেছনে লুকিয়ে থাকা জিসানকে প্রকাশ করছে না কারো কাছে, আর না বলতে পারছে কাউকে ওর আসল পরিচয়। এছাড়া জিসান বুঝতে পারছে যে নিলয় আর রায়হান যে ওকে সন্দেহ করছে। অ্যাকচুয়ালি সন্দেহ কি, ওরা উঠে পড়ে লেগেছে আরিয়ানকে জিসান প্রমাণ করতে, কিন্তু রায়হান আর নিলয়কে বলার মতো সময় হয়নি এখনো, তাই তো তাদের যতটা পারছে ইগনোর করার চেষ্টা করছে। অচেনা ব্যক্তিটি কে তা না জানা পর্যন্ত
কাউকেই বলা যাবে না নিজের আসল পরিচয়। এতে সবার লাইফই রিস্কের উপর থাকবে, আর ওই অচেনা ব্যক্তিটিও আর ধরা যাবে না। আরিয়ান আহমেদ ভিলার সামনে দাঁড়িয়ে আছে। আজ অনেকদিন পর নিজের কাছের মানুষগুলোকে দেখতে পাবে ভেবেই চোখের কোণায় জল চলে এসেছে জিসানের। কিন্তু প্রিয়জনদের দেখে দুর্বল হলে চলবে না, তাই সানগ্লাসটা লাগিয়ে নিল চোখের জলটাকে লুকানোর জন্য। দারোয়ান গেট খুলে দেওয়ায় আরিয়ান গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ল। সোফায় বসে আছে আরিয়ান, আর তারই সামনে বসে আছে তৌফিক সাহেব ও মিসেস রাবেয়া। আরিয়ানকে দেখে জিসানের কথা মনে পড়ে গেল সবার। বাড়ির সবাই আরিয়ান সম্পর্কে আগেই জেনেছিল, তাই কেউ অতটা রিয়েক্ট না করলেও নিজের আবেগটাকে সামলাতে পারেনি মিসেস রাবেয়া। মা বলে কথা, তৌহিদ কখন থেকে মাকে সামলানোর চেষ্টা করছে আরিয়ান আসবে বলে। তৌহিদ আজও হসপিটালে যায়নি। নিজের ছোট ভাইয়ের মতো দেখতে এই লোকটিকে দেখার লোভ সামলাতে পারেনি হয়তো। আরিয়ান স্থির হয়ে বসে মাকে দেখছে। খুব কষ্ট হচ্ছে ওর নিজেরও, কিন্তু এই মুহূর্তে ওকে দুর্বল হলে চলবে না। নিজের লক্ষ্যের অনেক কাছে চলে এসেছে, তাই নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আমিও তো আপনার ছেলের মতোই, শুধু নামটাই আলাদা, কিন্তু আমিও তো মানুষ। আমাকেও আপনার মতো কোনো মাই জন্ম দিয়েছে। রাবেয়া বেগমের কাছে এসে হাঁটু ভাঁজ করে বসে আরিয়ান। মনে করেন আমি জিসান, হয়তো আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে আপনার মতো মায়ের ভালোবাসা পেতে। এতে আপনিও একটা ছেলে পাবেন আর আমিও একটা মা। কি বলেন আন্টি, হবেন কি আমার মা? রাবেয়া বেগম নিজেকে সামলাতে পারল না। আরিয়ান নামের পেছনে লুকানো জিসানকে বুকে টেনে নিল রাবেয়া বেগম। এতদিন পর মায়ের ভালোবাসা পেয়ে আরিয়ানেরও চোখে জল এসে পড়েছে, তবে সেটা গড়িয়ে পড়ার আগেই সবার আড়ালে লুকিয়ে ফেলেছে। তিশা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে এই সব কিছুই দেখছিল। আরিয়ানের লুকিয়ে ফেলার চোখের জলও দেখে ফেলল। আরিয়ান নামের ব্যক্তিটি তিশার জন্য কেমন জানি রহস্যে ঘেরা একটা ছায়া, যা তিশার আশেপাশে থাকলেও তিশা তার আসল চেহারা দেখতে চাইলে দেখতে পায় না। ধরতে নিলে লুকিয়ে যায়, ছেড়ে দিলে কাছে টানতে যায়। মিস্টার আরিয়ান, আপনি আমার জন্য দিন দিন মিস্টার ম্যান হয়ে যাচ্ছেন। তিশা মনে মনে এইসব চিন্তা করেই যাচ্ছে। তিশা আর আরিয়ান সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। তিশা গাড়ির পেছনে গিয়ে বসলে আরিয়ান লুকিং গ্লাসে তাকিয়ে তিশাকে সামনে আসতে বলল, মিস তিশা, আমি কিন্তু আপনার ড্রাইভার না, তাই প্লিজ সামনে এসে বসুন। তাহলে ড্রাইভার কেন আনলেন না শুনি? আমি গাড়ি নিজে চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই। কিন্তু আপনার সাথে যে যাবে তারও তো ভালো মন্দ বোঝা উচিত আপনার, তাই না? মিস তিশা, বড্ড বেশি কথা বলেন আপনি। মিস্টার জিসান আপনাকে কিভাবে যে টলারেট করতো আল্লাহই জানে। আপনি কি সামনে আসবেন নাকি আমি কোলে করে আনবো? তখন কিন্তু আপনার ভালো লাগবে না। অসভ্য লক্ষ্য থাকার। তিশা বিড়বিড় করে বলতে বলতে সামনে গিয়ে বসলো। আরিয়ানও বাঁকা হেসে গাড়িটা স্টার্ট দিল। জিসানের মনে চলছে অনেক প্ল্যান। জান, এসে পড়েছিস আমার খাঁচায় আবার। যাবে এখন কোথায়? হ্যাঁ, বন্দি তোরে এবার এমন ভাবে করবো দূরে গিয়েও কাছে থাকবি, অস্তিত্বে মিশে যাবি একেবারে। গাড়ি চলছে তার আপন গতিতে। লক্ষ্য তাদের খাগড়াছড়ি। কয়েক মাস আগে খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়ায় একটা সুতোর ফ্যাক্টরি কিনেছিল জিসান। আশ্চর্য বিষয় হলো, এই সুতো কোনো সাধারণ সুতো নয়। এটি তৈরি করা হয় কলা গাছের বাকল দিয়ে। খাগড়াছড়ির পাহাড়ি এলাকা, আর তাই এখানে সারা বছর কলা উৎপাদন হয়। কলা নেওয়ার পর পরিত্যক্ত গাছগুলো ফেলে দেওয়া হয়, কিন্তু এখন এটাকে কাজে লাগিয়ে সুতা তৈরি করা হয়, যাকে বলে কলা সুতা। তবে এটাতে শুধু হালকা কলার বাকলই ব্যবহার করা হয়, আর অবশিষ্ট অংশ দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা হয়। আমরা কাল অফিসে এসে এই নিয়ে আলোচনা করেছিলাম। ব্যাপারটা আমার জন্য একদম নতুন ছিল, তাই তো বলি, সাহেব আমার শহর রেখে গ্রামে কেন গেল ফ্যাক্টরি কিনতে? উৎপাদিত এই পণ্য এলাকার চাহিদা মিটিয়ে দেশের বাহিরেও রপ্তানি করা হয়। সব থেকে ভালো যা হলো, এই শিল্প আর ফ্যাক্টরির কারণে এখানকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, বেকারত্ব অনেক কমেছে। আর এই উৎপাদিত সুতা খুব চওড়া দামে বিক্রি করা হয় এখানে। তবে উৎপাদনের পথে বাধা সৃষ্টি হয়েছে এখানকার বিদ্যুৎ ব্যবস্থা।
বিদ্যুতের লো ভোল্টেজের কারণে উৎপাদনের ধীর গতি চলে, আর এই সমস্যার কারণে শ্রমিকের মজুরিও কমে যায়। কারণ প্রতি কেজি সুতো উৎপাদনে একটি শ্রমিক পান 13 টাকা। প্রতিদিন একজন শ্রমিক 15 কেজি সুতা উৎপাদন করতে পারে, কিন্তু লোডশেডিং এর কারণে তা সম্ভব হয় না। কোনো কোনো দিন তো একজন শ্রমিক 300 টাকাও আয় করতে পারে না, যার কারণে শ্রমিকরাও আগ্রহ হারিয়ে ফেলেছে কাজের প্রতি। এখনকার এসব সমস্যাগুলোর সমাধান করার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আমাকে নিলয় একা কিছুতেই আসতে দেবে না বলে ডিসাইড হলো আরিয়ানও যাবে আমার সাথে। শোভও নেই, হঠাৎ কি হলো কে জানে। ও আমাকে একা রেখে ছুটিতে চলে গেল, আর নিলয়কে প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তাই বাধ্য হয়ে আরিয়ানের সাথে আসতে হলো আমাকে। কলেজের ক্যাম্পাসে নিশি, নীলু আর ওদের কয়েকজন ফ্রেন্ড মিলে বসে বাদাম খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। আজ আর কোনো ক্লাস নেই বলে। ঠিক ওই সময় ভূতের মতো অচেনা ছেলেটি হাজির হয়, আর নিশির হাতটা ধরে সবার সামনে থেকে টানতে টানতে কলেজ গেটের বাহিরের দিকে নিয়ে যেতে লাগলো। নিশি নিজেকে ছুটানোর চেষ্টা করতে লাগে আর চিল্লাতে থাকে, ওই ফাজিল ছেলে, ছাড় আমাকে। তোর সাহস হলো কি করে আমাকে ধরার? আরে আপনার পাগল, কতবার বলেছি আমি তোর কুহুনা কুহুনা, কালা নাকি বয়রার গুষ্টি, ছাড় আমায়। নীলুও পেছন পেছন ছুটছে নিশির। হঠাৎ অচেনা ছেলেটির এক বন্ধু এসে ওদের সামনে দাঁড়ায়। আশিস, কি করছিস কি? স্যার ওনাকে, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? জানিস উনি কে? স্যার প্লিজ ভাই। শাহেদ, পচ্ছার আমার এমনিতেই মাথাটা গরম হয়ে আছে। তুই দেখিসনি ওকে কতদিন ধরে বোঝাচ্ছি, সরিও বলেছি, কিন্তু না, ও বারবার আমাকে ইগনোর করেই যাচ্ছে। আজ ওকে বলতেই হবে। কেন, কি দোষ আমার? ভাই, ও তোর কুহু না? ওই বয়রা, আমি তোর কথা শুনবো কেন? আরে ভাই, আমি তোর কুহু না, আমি নিশি। আরে বয়সে ক্লাসে তোর থেকে বড় আমি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোকে এখানে মেরে ফেলবো। ধমকটা এত জোরে ছিল যে নিশিও ভয় পেয়ে গেল। শাহেদকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে নিশিকে টেনে গাড়িতে তুলতে নিলে কেউ একজন এসে বাধা দেয়। আশিস কিছু বুঝে ওঠার আগেই কারো ভারী হাত আশিসের গালে পড়ে, আর আশিস ছিটকে গিয়ে মাটিতে পড়ে যায়। এত ভালো একটা কাজ কে করেছে দেখতে নিশি পেছনে ঘুরলে ভয়ে একটা শুকনো ঢোক গিলে, কারণ সামনে স্বয়ং রায়হান দাঁড়িয়ে আছে। অগ্নি চোখে নিশির দিকে তাকালে নিশি তো ভয়ে জ্ঞান হারাবার উপক্রম। রায়হান এমনি খুব শান্তশিষ্ট, কিন্তু রাগলে অনেকটা ভয়ঙ্কর হয়ে যায়। ও রাগের মাথায় কিছু করে না সহজে, কিন্তু রাগ উঠলে কাউকে ছাড়ে না। এতক্ষণে পুরো ক্যাম্পাসে ভিড় জমে গিয়েছে। খবর পেয়ে কিছু সিনিয়রও চলে আসে দেখতে, তবে রায়হানকে দেখি চুপ হয়ে যায় সবাই, কারণ রায়হানকে ওরা খুব ভালো করে চিনে। ওদের বড় ভাইদের মুখে রায়হান এবং জিসানের অনেক কর্মকাণ্ডের কাহিনী শুনেছে। এরা ভার্সিটি লাইফে কাউকে ভয় পেত না। অনেক আগে এই কলেজের কয়েকটা ছেলে রায়হান আর জিসান মিলে অনেক মেরেছে, কিন্তু কি কারণে কেউ জানে না। ভয়ে কেউ জিজ্ঞেস করার সাহসও পায়নি সেদিন। রায়হান আশিসকে টেনে দাঁড় করালো। আশিসের শার্টের কলারটা ঠিক করতে করতে শান্তভাবে বলল, আজ যা করেছ তা দ্বিতীয়বার করার সাহস করো না। মনে রেখো, আমিও বারবার মাপ করি না। আর তুমি তো এখানে বাচ্চা আমার সামনে, তাই প্রথমবার মনে মাপ করে দিয়েছি। কিন্তু মনে রেখো, বাচ্চা কখন অবাধ্য হয়ে যায় আর যার পাপের সাথে বেয়াদবি করে, তখন বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য পাপকে অন্য পথ বেছে নিতে হয়। আর আমার অন্য পথটা তোমার জন্য মোটেও ভালো হবে না, তাই সাবধান। আমার পুরো রেকর্ড কিন্তু ভালো না। রায়হান যে আশিসকে শান্ত মাথায় হুমকি দিয়ে সাবধান করছে তা সিনিয়রদের বুঝতে বাকি রইল না, তাই পরিস্থিতি সামাল দিতে সিনিয়রদের মধ্যে একজন বলে উঠল, ভাইয়া ভিড় কমে গিয়েছে, আপনি ভাবিকে নিয়ে চলে যান, আমরা বাকিটা দেখছি। রায়হান এবার চারপাশে চোখ বুলিয়ে নিশির হাত ধরে বাইকে বসালো। নিশি বেচারি এখনো ভয়ে কথা বলতে পারছে না। আল্লাহ জানে এই জমরা জামাই বাসায় নিয়ে আজ কি করে। আল্লাহ বাঁচাও।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আমি তামিম আহমেদ। আশা করছি ভিডিওটি সবাই এনজয় করেছেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্পেশালি আমার ভয়েসে মোটিভেশনাল এবং আপনাদের আবেগ অনুভূতির কথাগুলো শুনতে যুক্ত হতে পারেন আমার ব্যক্তিগত চ্যানেলে। চ্যানেলটি আছে তামিম আহমেদ এই নামে, TAMIM স্পেস AHMED। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলের লিঙ্কটি। ধন্যবাদ।